নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেহানস ওয়ার্ল্ড। আজকের গল্প নিশীথচারী। ট্রেনের সাইরেনের তীক্ষ্ণ আওয়াজের ধাক্কায় ধড়পড় করে চোখ খুলল রেহান। ট্রেন থেমেছে সবে। ঘড়িতে রাতের সময় জানান দিচ্ছে 3:13। ব্যাগটা হাতে নিয়ে তাড়াহুড়ো করে নেমে পড়ল স্টেশনে। অদ্ভুত রকম সুনসান নিস্তব্ধতা শহরের স্টেশন। অন্য দিনগুলোর মতো স্বাগত জানাচ্ছে না পরিবেশটা। ঘুম তখনও কাটেনি। চোখ কচলাতে কচলাতে বিভ্রান্তিকর মুখে এদিক ওদিক তাকালো সে। যতদূর চোখ যায় মানুষের ছায়া পর্যন্ত নেই। স্টেশনের নিবু নিবু আলোতে পরিষ্কারভাবে কিছুই বোঝা যাচ্ছে না। ফোনের আলোতে চারিদিক দেখে নিল ভালো করে। এরই মধ্যে সাইরেন বাজাতে বাজাতে ট্রেনও চলে গেছে। স্টেশন থেকে বাড়ি যেতে বেশি দূরের পথ নয়, তবে এই অন্ধকারাচ্ছন্ন জনমানবহীন পরিবেশ যেন রেহানকে সামনে এগোতে নিরুৎসাহিত করছে। কিন্তু বাড়ি তো যেতেই হবে, বাবা যে অসুস্থ। ফোনের আলোতে গুটি গুটি পায়ে সামনে হাঁটতে লাগলো সে। এই স্টেশন পেরিয়ে রাস্তা যেতে পারলেই নিশ্চয়ই কোনো না কোনো রিক্সা গাড়ি ঠিকই পেয়ে যাবে। হাঁটতে হাঁটতে পথ যেন আরও বাড়ছে। এবার দ্রুত সামনে এগিয়ে যেতে লাগলো সে। একটু হেঁটে যেতেই হোঁচট খেয়ে পড়তে পড়তে বেঁচে গেল। নিচে তাকাতেই দেখল একটা ছিন্ন ভিন্ন পুরাতন পুতুল। ধ্যাত, একটুর জন্য ভয়ে আত্মা ছেড়ে যাচ্ছিল। পা দিয়ে দূরে ঠেলে দিল পুতুলটাকে। দূরে গায়েবী আওয়াজ শোনা যাচ্ছে। স্পষ্ট নয়, তবে এই অন্ধকারে একলা রাতে গা শিউরানোর মতো। আবার কোথাও যেন চাপা কান্নার শব্দ। অন্ধকারে এবার এক ঘর ঘরে কাশির শব্দে শূন্যতা ভাঙল। ভয়ে চুপসে গেল রেহান। নিবু নিবু আলোতে চারিপাশে তাকিয়ে দেখল চোখের বেশ দূরেই গুটিসুটি মেরে লোকটি বসে আছে। দূর থেকে পাগল পাগলই মনে হচ্ছে। না তাকিয়েই সে বলে উঠল, কালি অন্ধকারেই গোলক ধাঁধা, পথ খুঁজবি আর পাবি না। গলার আওয়াজে একটা জোর আছে। চারিদিকে প্রতিধ্বনি দিয়ে উঠল যেন। বড় করে নিঃশ্বাস ফেলল রেহান। পাগল টাগল গাঁজা খেয়ে স্টেশনে পড়ে থাকা অস্বাভাবিক কিছু নয়। এরই মধ্যে বাড়ি থেকে কল এলো। কাকা বলছে বাবার শরীর খারাপের দিকেই যাচ্ছে। মনটা কেমন করে উঠল রেহানের। 20-30 মিনিট ধরে স্টেশনেই হাঁটছে সে। এত অপরিচিত কখনো মনে হয়নি স্টেশনটাকে। চারিদিকে আরেকবার চোখ বুলাতেই দেখল পাগলটার চিহ্ন পর্যন্ত নেই, এমনকি ছায়াও নেই। এবার কোনো রকমে দৌড়াতে দৌড়াতে হাঁটতে লাগলো রেহান। বাতাসে প্রতিধ্বনি হয়ে কানে বাজল সেই পাগলটির কথা, পথ খুঁজি পাবি না। কে যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে পেছন পেছন। কিছুক্ষণের মধ্যেই স্টেশন ছেড়ে বেরিয়ে এলো রেহান। হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো রাস্তায়। অনেকটা চিন্তামুক্ত হলো যেন। রাস্তার ধারে বড় বড় গাছ অন্ধকার আরও গাঢ় করেছে। হেমন্তের ঠান্ডা বাতাসে তরতর কেঁপে ওঠা গাছের লম্বা লম্বা পাতাগুলো যেন জানান দিচ্ছে এই অন্ধকারের ভয়াবহতাকে। কোন রাস্তায় চলে এসেছে রেহান ঠিক করতে পারছে না। সাধারণত স্টেশন ছেড়ে একটু এগোতেই রাস্তার ধারে একটি চায়ের দোকান থাকে। তারপর ভ্যান কিংবা রিক্সা করে 10-15 মিনিট গেলেই তার বাড়ি। কিন্তু এ রাস্তায় এই লম্বা লম্বা পাতার গাছগুলো ছাড়া আর কিছুই নেই। তাহলে কি সেই পাগলটার কথায় সত্যি হচ্ছে? খুঁড়িয়ে হাঁটার আওয়াজটা যেন কাছে এলো। ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে চারিদিকে ভয়ে ভয়ে চোখ বুলিয়ে নিল রেহান। জনমানব শূন্য রাস্তার ধারে ভাঙাচোরা মাইলস্টোন চোখে পড়তেই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। গোটা গোটা কালো অক্ষরে লেখা জাফরগঞ্জ 29। এতক্ষণে রাস্তা ও স্টেশন এত অপরিচিত মনে হওয়ার কারণটা তার কাছে পরিষ্কার হয়ে গেল। ভুল স্টেশনে নেমে পড়েছে রেহান। ঘুমের ঘোরে ভালোভাবে দেখার সুযোগও মেলেনি তার। মাথায় হাত দিয়ে বসে পড়ল সে। এই নিস্তব্ধ রাতে অচেনা একটা জায়গায় কেই বা তাকে সাহায্য করবে, এই সব বিভিন্ন চিন্তা যখন মাথায় ঝড়ের উপক্রম
তখনই রেহানের পাশে বড় নাম না জানা শাখা প্রশাখা ছাড়িয়ে দাঁড়ানো গাছ থেকে একটা খটখট শব্দ কানে ভেসে এলো। চমকে ফিরে তাকালো সে। ভয়ে মাথা উল্টে পাল্টে যাওয়ার উপক্রম হলো তার। গাছ থেকে অদ্ভুত দেখতে একটা জন্তু 4 পায়ে ভর দিয়ে নামছে। মুখটা বোঝা গেল না তার, কিন্তু লম্বা চুল দেখা যাচ্ছে। অদ্ভুত প্রাণীর মতো হামাগুড়ি দিয়ে নামছে। এত দ্রুত গতিতে সে নামছে যে এক মুহূর্তে রেহানের কাছে সে চলে এলো। হিম হয়ে গেল তার শরীর। পথ খুঁজে পাবি না, মরবি, সেই পাগলের মতো ঘর ঘরে আর কর্কশ কণ্ঠে বলে উঠল জন্তুটা। রেহান আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। ব্যাগটা হাতে নিয়ে চোখ বন্ধ করে ছুটতে লাগলো সে। যতদূর দৌড়ানো যায় সে পালালো। মনে হলো শুধু ঘাড় ঘোরালেই নিশ্চিত মৃত্যু। কতক্ষণ দৌড়ালো, কত দূর গেল সে জানল না। হাঁপাতে হাঁপাতে রাস্তার মাঝে আরেক দফা বসে পড়ল ক্লান্ত হয়ে। শ্বাস যেন বন্ধ হয়ে যাবে এক্ষুনি। ভোর হতে বাকি নেই বেশি সময়। সে আবছা আলোয় দেখতে পেল কোনো পরিচিত একটা অবয়ব হেঁটে আসছে তারই দিকে। এক মুহূর্তে তাকেই যেন কোনো ফেরেস্তা মনে হচ্ছে রেহানের। অবয়বটা কাছে এসে হাত বাড়িয়ে দিল রেহানের দিকে। আধো দৃষ্টিতে দেখল লোকটা আর কেউ নন, তারই বাবা। মায়া ভরা অভয় দেখানো কণ্ঠে বললেন, বাজান, আর কোনো ভয় নেই। রেহান এরপরে আর কোনো কথা বলতে পারল না। ঝড় যেন থেমেছে। ক্লান্তিতে চোখ ভরা ঘুমে বাবার হাত ধরেই গড়িয়ে পড়ল সে। সুদূর থেকে সুমধুর কণ্ঠে আজানের শব্দ কানে আসছে। ঘুম ভাঙল রেহানের। চারিপাশে মানুষের হট্টগোল। সে তাকিয়ে দেখল কাকা দাঁড়িয়ে আছেন বিমর্ষ মুখে। তাদের বাড়ির কাছে কিছুটা দূরে চায়ের দোকানের বেঞ্চিতে শুয়ে আছে সে। আশেপাশে কৌতূহলের চোখে সবাই তাকিয়ে আছে। হুড়মুড়িয়ে উঠে বসতেই কাকা ছুটে এলো রেহানের কাছে। চোরে ধরেছিল নাকি তোরে? ব্যাগপত্র তো সবই আছে। বাজারের কাছে রাস্তায় পইরা ছিলি তুই। মজিদ মিয়া না দেখিলে আমরা বাড়িতে সবাই চিন্তায় মরতাম। মুহূর্তেই রাতের ভয়াবহ সেই কাহিনী চোখের সামনে ভেসে উঠল রেহানের। কিন্তু মুখে কিছুই বলতে পারল না। শুধু বলল, বাবা। কাকা কিছুক্ষণ তাকিয়ে অঝরে কেঁদে উঠলেন। ভাইজান কাল রাতেই মারা গেছেন রে। বাড়ির সবাই বলল যেন তোরে ভাইজানের অসুস্থতার খবর দিই। আমরা তো সবাই জানি তুই কত ভালোবাসিস তোর বাবারে। তুই সইতে পারবি না। রেহান এবার যেন চোখে সব অন্ধকার দেখতে লাগলো। শূন্য বুকে কি যেন হাহাকার করে উঠল তার। বাবার সেই মায়া ভরা কণ্ঠ আর ধরে রাখা হাতের প্রতিচ্ছবি চোখে ভেসে উঠতে গাল ঘুরিয়ে অশ্রুকণাতে তার হাত ভিজে উঠল।